এই লাউটা একেবারে রাজার মতো হয়েছে গো, দেখলেই মন ভরে যায়। আরে আমার সোনা লাউ, কেউ দেখলে জিভে জল এসে যাবে, কিন্তু কারো ছুটবে না, কারো না। দেখ দেবেন, দেখ, গাছ ভর্তি শুধু লাউ আর লাউ। একটা লাউ চাইতে গেলে বুড়ি রাগে যে কিরকম করে, আর কি বলে জানিস? আমার লাউ আমার ধন, ছুলে জ্বলবে আমার মন। ওরে হ্যাঁ রে হ্যাঁ, তোদের কথাগুলো কি আমার কানে ঢুকে না ভেবেছিস? তোদের খাওয়াতে গেলে আমার ঘরে চাল ফাঁকা হয়ে যাবে। এই বুড়ির মনে দয়া বলতে কিছু আছে বলে তো মনে হয় না। শোনো বাবলু, ওই বুড়ির বাড়ির পাশ দিয়ে গেলেই না রাগে গা জ্বলে। কত লাউ ঝুলছে, অথচ কেউ লাউ সাইডে কেমন চোখ পাকায় দেখেছো? হ্যাঁ, তার ঢং দেখলে আর বাঁচি না। সেদিন দেখলাম সে লাউয়ের গায়ে হাত বোলাচ্ছে, আদর করে ডাকছে সোনা লাউ। মানুষ তো নয়, যেন লাউ প্রেমিক, লাউ প্রেমিক মনে হয়। এই হলো আমাদের গ্রামের এক বিচিত্র বুড়ি। এক সময় গ্রামের নামি দামি পরিবারে বিয়ে হয়েছিল। এখন একাই থাকে, লাউ ছাড়া আর তেমন কিছুতেই তার মন টলে না। এই গল্প শুরু হতো না যদি না সেই একদিন এই অঝোর বর্ষার দিনে পরিস্থিতি বদলে যেত। এই বৃষ্টির দিনে লাউগুলোর বাঁচাও কঠিন হবে, না জানি আবার কার নজর লাগে। এভাবে তো আর বেশি দিন চলবে না। সরকারি লোক তো এখনো এলো না, খাবারও তো শেষ। সকাল থেকে এক চামচ দুধও পায়নি ওর জন্য, শুধু খালি মুখে পানি খেয়ে আসে। 3 দিন ধরে ভেজা কাপড় পরে ঘুরছি, ঘরে ঢুকতে পারি না, উঠোনেই হাঁসের মতো ঘুরছি। আর শুনতে ভালো লাগছে না রে বাবলু। এইদিকে পাড়ার রঞ্জু ভাইয়ের জ্বর বাড়ছে, তার বউটা চিল্লাচ্ছে, আমার বয়স হয়েছে, কিছু করতে পারি না, এই কষ্ট দেখে বুক ফাটে রে। এক সময় এই গ্রামে আমি ক্লাস নিতাম, আজ সবার মুখ দেখে আমার বড্ড কষ্ট হচ্ছে, বড্ড কষ্ট হচ্ছে। সিধু ভাই, আমার শাশুড়ির ঘরে সাপ উঠেছে, কেউ যদি এগিয়ে গিয়ে সাপটা তাড়িয়ে দিত তাহলে খুব উপকার হতো ভাই। আমার নিজের বাড়িতেও পানি উঠেছে বল, তাও চলো আমি যাব তোমার সঙ্গে। তোমার তো পাটা কেটে গেছে সিধুদা, তুমি কিভাবে যাবে? ব্যথার চেয়ে মানুষ বাঁচানো জরুরি। আরে এই, কে আবার গেল রে আমার লাউ গাছের দিকে? একবার হাত লাগালে প্রাণে রাখবো না। আরে, এই অবস্থাতেও বুড়ির মাথায় শুধু লাউ। গ্রামের কেউ মরুক আর না মরুক, লাউয়ের কিছু হবে না যেন। গ্রাম ধুকছে, খাদ্য নেই, চিকিৎসা নেই, নৌকো নেই, কিন্তু দিগন্তের ওপারে অনেক বড় একটা লাউ ঝুলছে, যে কিনা আজ নয় কাল হতে পারে একখানা নৌকা। ও বাবলু, খেয়াল করেছিস
সকাল থেকে রোদ উঠেছিল, এখন হঠাৎ আকাশটা কেমন ঘোলাটে হয়ে গেল রে। আকাশে যেই রং ধরেছে অমন রং আমি গত বছরের বন্যার সময়ও দেখেছিলাম। হাওয়াটাও আজ অদ্ভুত লাগছে রে, গা কেমন শিরশির করছে, মনে হচ্ছে কিছু একটা আসছে। এমন ঝিমঝিম হাওয়া তো ভালো লক্ষণ না। নদীর গতিটা আজ অনেক জোরে, আবার যদি 2012 সালের মতো জল উঠে পড়ে। ওই দেখো, কাপড়টা তুলতে আসলাম, বাতাসে কাপড়টা উড়েই গেল। ওই মেঘ তো কালো হয়ে আসছে, কেমন যেন ভয় করছে আমার। এই হাওয়া কিন্তু ভালো না। হ্যাঁ রে, আমার সোনা লাউ, বৃষ্টিতে ভেঙে পড়িস না যেন, কোনো উপদ্রব যেন আবার ঘরে ঢুকে না পড়ে। সেই 1984 মতো বাতাস লাগছে, আবার বয়স তো আর কম নয়। অভিজ্ঞতা বলছে এবার বড় কিছু আসতে চলেছে, বড় কিছু আসতে চলেছে এবার। আকাশের রং বদলে যেতে শুরু করেছে, বাতাস কানে কানে জানিয়ে দিচ্ছে দুর্যোগ আসছে। তবু কেউ জানে না এই দুর্যোগ শুধু কষ্ট নয়, এক নীরব পরিবর্তনের ডাক। আরে বাসা আমার, মুখে দুটুকু দিতে পারলাম না 3টা দিন ধরে, কেমন নিঃশ্বাস নিচ্ছে দেখো। ওগো মিথিলা, তোমার কাছে যদি 8 গ্লাস পানি থাকে, আমার মেয়েটা তৃষ্ণায় কাঁপছে। আমারও কিছু নাই দিদি, নদীর জলই এখন জীবন। জীবনে এত বন্যার পানি আমি দেখিনি রে, আতঙ্কে বুকটা কাঁপছে আমার। ওই ডান দিকের ঘরটার চালে কে যেন হাত নাড়ছে। ওটা তো রঞ্জু ভাইয়ের ঘর, সে তো জ্বরে কাঁপছিল। চল চল দেখি কি অবস্থা, চল চল। আমার নাতিটারে দেখছি না যে, এসে গেল বুঝি, কেউ একটুখানি দেখে এসো না। আমি আজ আর মাস্টার না, একজন খুবই সাধারণ লোক, যার চোখের সামনে তার গ্রামের মানুষ ডুবে মরছে। চল চল, যতটা পারি চেষ্টা করি, চল চল। বাবলু, ভাসছে ভাসছে, ধর রে ধর। ওরে বাবারে, আমার ছেলেটা বাঁচলো। সব ভেসে যাচ্ছে, আমার লাউ, আমার স্বপ্ন। কেউ বুঝলো না আমি কি আগলে রেখেছিলাম। এই জলের মধ্যে কেবল তোরাই এখনো ভেসে আছিস রে, বাকি সব তলিয়ে গেছে। গ্রাম ভাসছে, মানুষ কাঁদছে, কিন্তু লাউ বুকে নিয়ে তখনও ভেসে আছে এক নারীর অন্তর্দ্বন্দ্ব। সে দেবে না নিজেই ডুববে। এই বয়সে এই অবস্থা, জিনিসপত্র সব গেছে, হাঁস নেই, মুরগি নেই, উঠোনও নেই। কোথাও যদি একটু শুকনো জায়গা পেতাম। ওরে বাবা রে, হাড়গোড় যেন হালকা হয়ে গেছে,
একবার যদি ভিজে পড়ে যাই আর যে উঠতেই পারবো না। ওই তো মানুষ কাঁদাকাঁদি করে বসে আছে। ওই তো সিঁদুর গলা, ওই মেয়েটা যেন কে, মিথিলা। কতবার এসে একটু লাউ চেয়েছে, আর আমি আমি কি করেছি? এই লাউটা, এটা তো আমার গর্ব ছিল। এখন এখন যদি এটা দিয়ে কারো উপকার হয়। তোরা শুধু খাবার না, তোরা স্বপ্ন, তোরা স্মৃতি। কিন্তু এই স্বপ্ন যদি নিজের মধ্যে আটকে রাখি, তবে যে সবাই মরে যাবে। যদি এই লাউটা কেটে ভেতরটা ফাঁপা করি, ঠিকঠাক ভাবে জুড়ি, তবে তো ছোটখাটো কিছু একটা বানানো যাবে। নৌকা না হোক, ফেলা হলেই হবে। আরে তোদেরকে দেইনি বলে সবাই বলে কিটে, কিন্তু আজ যদি এই লাউ দিয়ে কাউকে বাঁচাতে পারি, তবে হয়তো মরেও শান্তি পাবো। আরে বুড়ি মরে গেলেও কেউ খবর নেবার নেই। বাড়ি ঘর উঠোন সব জলের তলায়। কত আদরে করেছিলাম এই ঘরটা, আর এখন ওরে মা, আমার ছেলেটা নিঃশ্বাস নিতে পারছে না। কেউ কি নেই রে? এই কান্নাগুলো তো এতদিন শুনিনি, নাকি শুনেও না শোনার ভান করেছি? তোরা কতবার বলেছিস একটা লাউ দাও বুড়িমা, আর আমি আমার লাউ আমার ধন বলে তাড়িয়ে দিয়েছি। আরে সোনার লাউ, তুই তো আমার সব ছিলি রে, কিন্তু তোকে আগলে রেখে আমি যে একা হয়ে গেছি রে। ওটা কেউ আমার নয়, কিন্তু তবু আজ মনে হয় ওদের জন্য কিছু করা দরকার। না, এবার শুধু আমি বাঁচবো না, সবাইকে বাঁচাবো। এই বিশাল লাউটা ফাঁপা করলেই একখান ভেলা হবে রে। জীবন আমাকে কিছু না দিলেও এবার আমি দেব। আমি যদি নিজেকে দিতে পারি, তবে এই লাউটা, এটা তো কিছুই না। সবাই বলে মানুষ নাকি বদলায় না, কিন্তু এক নির্ঘুম নিঃসঙ্গ রাতে এক কিপ্টে বুড়ির মন ঠিক পাল্টে যায়। মনে জন্ম নেয় দয়া, বিবেক এবং সাহস। তুই তো আমার একমাত্র সাথী ছিলি সোনা লাউ। জীবনে অনেককে হারালাম, শুধু তুই থেকে গেলি। কিন্তু এবার মনে হচ্ছে তুই শুধু আমার না, তুই কত বড় হয়েছিস রে। এই ভরা লাউটা যদি ফাঁপা করা যায়, তাহলে ভেতরটা খালি করে তাতে শক্ত করে বাঁধা যেত, আর তাহলে এটা ভেসে থাকতে পারত। এখন যা দরকার তা হলো একটু সাহস আর বুদ্ধি। এটা ভাঙলে যদি আমার বুক ভাঙে, তবু অন্য কারো প্রাণ বাঁচলে এই কষ্ট সার্থক হবে। ছোটবেলায় আমার ঠাকুমা বলতো, লাউ ফাঁপা হলে জলের ওপর ভাসে। তখন হাসতাম, এখন বুঝি ঠাকুমা ঠিকই বলেছিল।
তুই যদি একজন মানুষকেও ভাসিয়ে দিতে পারিস না, তবে তোর নাম রাখবো জীবনের লাউ। এবার দেখা যাক বুড়ি না লাউ বুড়ি, কে হারে আর কে জেতে। যে লাউ ছিল একদিন ক্যাপ্টেনের প্রতীক, সেই লাউই আজ হয়ে উঠতে যাচ্ছে বাঁচার ভেলা। আর এক বুড়ি, যাকে সবাই ভেবেছিল একা, এখন সে নিজেই পথ দেখাবে গ্রামবাসীকে। আরে সোনা লাউ, আমি তোকে জন্ম দিয়েছি, এই হাতেই লাগিয়েছি, আজ তোকে দিয়েই কাউকে পার করব। তোরা সবাই ভাবিস আমি খুব কিপটে, কিন্তু তোদের হাহাকার আমি শুনতে পাইনি নাকি? একবার যদি পারি কারো জীবন বাঁচাতে, তবে মরলেও শান্তি। ওহ, কত বছর পর গায়ে এমন খাটুনি দিলাম, তবে এই ঘাম এই কষ্ট আজ বাঁচার দামি উপায়। তুই তো দেখছি বেশ মজবুত, মনে হচ্ছে ৩-৪ জনের ওজনও সহ্য করতে পারবি। এই বাসটা থাকবে পেছনে, আমি এক হাতে রাখবো, আর এই দড়িটা দিয়ে তোকে বেঁধে রাখবো, যেন কেউ পড়ে না যায়। কেউ যখন লাউ চেয়েছিল, আমি গালাগাল দিয়েছিলাম, আর আজ এই লাউ দিয়ে যদি কারো প্রাণ রক্ষা হয়, তবে এটাই হবে আমার প্রায়শ্চিত্ত। চল রে লাউ নৌকা, তুই শুধু ভাবিস আর আমি তোর হাল ধরি। দেখে নিস গ্রামবাসী, বুড়ি যে এখন লাউ মাঝি। ভাসলি, হায় হায়, ভাসলি রে সোনা, তোকে দেখে মন বলছে এবার আমি কাউকে পার করতে পারবোই পারবো। এই লাউ, এই নৌকা আর এই সাহস, এইগুলো দিয়ে একটা গ্রামের গল্প বদলে যেতে থাকে। এক বুড়ি এখন হয়ে ওঠে এক আশার আলো। বুড়িমা, এই লাউয়ের নৌকাটা কি সত্যিই পারবে আমাদের সবাইকে উদ্ধার করতে? আমার সাহস আর এই লাউটাই আমাদের সবার আশা। যেটা ভাবতে পারিনি, আজ আমি সেটাই করব। সবাইকে বাঁচাবো আমি আজ। আজ এই বন্যার সাথে লড়াই করব। তুমি যে এমন সাহসী, ভাবতেই তো পারিনি বুড়িমা। বুড়িমা, তোমার পাশে দাঁড়াবো আমরা সবাই। আমি তো ভাবতাম বুড়ি শুধু কিপটে এক মহিলা, আজ দেখলাম বুড়িমা আমাদের বীর। বুড়িমা, তোমার এই সাহস আমরা কখনো ভুলবো না, কোনো দিনও ভুলবো না। তোমার এই নৌকাতে আমাদের জীবন বেঁচে থাকবে। বাচ্চারা, কেউ ভয় পেও না, আমি আছি। এই লাউয়ে ভর করে আমি বাঁচাবো তোমাদের। তুমি আগে যাও, আর একটু সাহস রাখো। ভাসো সোনা, ভাসো, মানুষের জীবনের মতোই ভাসো। বুড়িমা, আমাদের পাশে এসো, আমাদের উদ্ধার করো বুড়িমা। তুমি আমাদের জীবনের ফেরিওয়ালা, তোমার জন্য প্রার্থনা করব চিরকাল। আমি শুধু তোমাদের ভুল বুঝেছি, যারা সাহায্যের হাত বাড়ায় তাদের জীবন আমি বাঁচাবো। আজ থেকে বুড়ি আমাদের বীর, বুড়ি আমাদের হিরো।
বুড়ি আর কিপটে নেই, এখন বুড়ি লাউয়ের চাষি। একজন কিপ্টে বুড়ি থেকে গ্রামের বীর হয়ে ওঠার গল্প আমাদের শেখায় সাহস আর ভালোবাসাই পারে পৃথিবীটাকে বদলে দিতে। আজ আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি তারা বেঁচে আছি এই একজন মানুষের কারণেই। এই বুড়ি যার নাম ছিল কিপ্টে, একা, রাগী, সে আজ আমাদের লাউ মাঝি। তোমরা তো আমার চোখ খুলে দিলে। এতদিন শুধু নিজের চিন্তা করতাম, এখন বুঝি সবাই মিলে বাঁচাটাই আসল। তোমার নামে এই থালা, এই থেকে শুরু হোক আমাদের নতুন প্রথা। আজ থেকে প্রতি বছর লাউ নৌকা দিবস পালন করব। বুড়িমা বলেছে পরের বছর সে নিজেই লাউয়ের বীজ বিলি করবে। এই লাউ আমায় শিখিয়েছে, যা তুমি ধরে রাখো তা হারিয়ে যায়। তোমাকে এই ভর দুপুর বেলা এখানে কেন ডেকে পাঠিয়েছি সেটা কি তুমি জানো? না তো বাবু, কিসের জন্য ডেকে পাঠিয়েছেন আমাকে? তোমার 3 মেয়ের নামে বিচার দেওয়া আছে, চাইলে বিচার আমিই করতে পারতাম। কেন বাবু, আমার মেয়েরা আবার আপনার কি করলো? তোমার মেয়েদের নামে বিচার এসেছে, তারা নাকি সারা গ্রামের লোকদের জ্বালাতন করে। কই, আমার মেয়েরা তো বাড়ি থেকে বেরই হয় না। কে এমন বিচার দিল? তোমার মেয়েরা বাড়ি থেকে বের না হলে বিচার কি আর উড়ে উড়ে এসেছে নাকি? কিন্তু আর কোনো কিন্তু নয়, তুমি তোমার মেয়েদেরকে সামলে রেখো, এটাই শেষ কথা। ঠিক আছে বাবু, আমি আমার মেয়েদের সামলে রাখবো। তবে আমি কিন্তু আমার মেয়েদের দোষ এখনো জানতে পারলাম না। তোমার মেয়েদের নামে বিচার আসছে, আর সেই দোষ তুমি আগ্রহ করে আবার জানতে চাইছো? লজ্জাও করে না নাকি? এতে লজ্জার কি আছে বাবু? আমি কি দোষ জানতে পারি না? না 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 না, পারো না, তোমার লজ্জা থাকা উচিত। ঠিক আছে, বলতে হবে না, আমি আমার মেয়েদেরকে শাসন করছি। কিরে, তোরা কোথায় গিয়েছিলি? আজকে বেরিয়ে আয়, তোদের আজকে খবর আছে। কি হলো কি মা, এভাবে ডাকাডাকি করছো কেন? কি হয়েছে? আবার জিজ্ঞাসা করছিস কি হয়েছে? ওরা মুখ কোথাকার, তোদের আমি এত যত্ন করে লালন পালন করি, আর তার বিনিময়ে তোরা এগুলো দিস আমাকে। কিন্তু কি হয়েছে সেটা বলবে তো? তোদের জন্য, শুধু তোদের জন্য আমি গ্রামের কারো সামনে মুখ দেখাতে পারি না। কিন্তু আমরা করেছিটা কি? আমাদের দোষ কি? তোরা নাকি গ্রামের সবাইকে জ্বালিয়ে মারিস। তোমাকে এ ধরনের কথা কে বললো মা? তুমি তো জানো আমরা বাড়ি থেকে বের হই না। গ্রামের লোকজন যেহেতু বিচার দিয়েছে, হয়তো তোরা আমার চোখ ফাঁকি দিয়ে বাইরে বেরিয়ে যাস। বিশ্বাস করো মা, আমরা এমন কোনো কাজ করি না। আমি তোদের সৎমা হয়েও আপন মায়ের মতো আগলে রেখেছি, আর তোরা তার বিনিময়ে আমাকে এগুলো দিচ্ছিস। মা, তুমি আমাদের একটা কথা বিশ্বাস করো, আমরা মিথ্যে কথা বলছি না মা। যদি কিছু না করিস তবে বিচার কেন এলো? আমরা কিছুই জানি না মা, আমরা কিছুই করিনি। এত করে জিজ্ঞাসা করার পরেও তোরা সত্যটা স্বীকার করবি না। দাঁড়া, আজকে বের হয়ে যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। মা আমাদের সৎমা বলে আমাদের এভাবে বের করে দিতে পারলো। আপন মা হলে কখনোই এটা করতে পারতো না। তুই একদম ঠিক বলেছিস পূজা, আমরা শুধুই মাকে আপন ভাবতাম। আমরা আর কখনোই ও বাড়িতে ফিরে যাব না।
মা তার বাড়ি নিয়ে নিজেই সুখী থাকুক, কিন্তু আমরা আমরা এখন কোথায় যাব? আমাদের তো যাবারও কোনো জায়গা নেই। আজকে আমার মাকে খুব মনে পড়ছে। কেন যে ছোটবেলায় মা আমাদের ছেড়ে চলে গিয়েছিল কে জানে। সবই হলো আমাদের পোড়া কপাল, বুঝলি? না হলে আবার এমনটা হয় আমাদের সাথে। আমরা তিনজনেই গাছতলাতেই থাকবো। এখানে নতুন করে সংসার শুরু করব আমরা। কিন্তু আমরা এখানে থাকতে পারবো তো দিদি? অবশ্যই পারবো। বাড়ি থেকে যখন বের হয়েছি সংগ্রাম করেই টিকে থাকতে হবে। তোর উপর আমাদের ভরসা আছে। আমরা জানি তুই কখনোই আমাদের কোনো ক্ষতি হতে দিবি না দিদি। আমি কথা দিচ্ছি, আমাদের মা নেই তাতে কি হয়েছে, আমি তোদেরকে মায়ের মতোই আগলে রাখবো। চল তাহলে আমরা থাকার একটা বন্দোবস্ত করি। রাত হয়ে এলো তো। ঠিকই বলেছিস, আর দেরি করা মোটেও ঠিক হবে না। যত দ্রুত সম্ভব থাকার একটা ব্যবস্থা করতেই হবে। আমার বড্ড ভয় করছে দিদি। ভয় পাস নেই, আমি আর দিদি তো আছি, তোর কিছুই হতে দেব না, দেখিস। কি হলো পূজা, আজকে বাড়িতে তুমি একা নাকি? তোমার বোনেরা কোথায়? হ্যাঁ, দিদিরা একটু কাজের খোঁজে গেছে। কিন্তু দিদিদের সাথে তোমার কোনো কাজ আছে নাকি? তোমার দিদিদের সাথে আমার কোনো কাজ নেই। আমার সমস্ত কাজ হলো তোমার কাছে। আমার কাছে মানে? কি বলতে চান আপনি? এখনো বুঝতে পারছো না? বুঝতে পারছো না আমি তোমাকে কতটা পছন্দ করি? পছন্দ করেন মানে? আপনি আপনি এখনই এখান থেকে চলে যান। দিদিরা চলে এলে যা তা অবস্থা হয়ে যাবে। ভয় কেন পাচ্ছ তুমি? তুমি ভয় পেও না, আমি তো আছি। আপনি আছেন মানে? আপনাকে তো ভয় পাচ্ছি বেশি। আপনি এখান থেকে চলে যান বলছি। আজকে চলে গেলে কি হবে? আমি তো প্রতিদিন আসবো তোমাকে দেখার জন্য। আমি কিন্তু দিদিকে সবকিছু বলে দেব। তোমার দিদিরা আমার কিচ্ছু করতে পারবে না। এর থেকে বরং তুমি আমার কথাই শোনো, রাজরানী হয়ে থাকবে। আমার রাজরানী হবার কোনো প্রয়োজন নেই। আমরা এখানেই খুব ভালো আছি। এখন পছন্দ করতে পারছো না, ঠিক আছে, দুদিন পর এমনিতেই পছন্দ করবে। আমি আপনাকে কখনোই পছন্দ করব না। আপনি এখান থেকে এক্ষুনি চলে যান। ঠিক আছে, আজকের মতো চলে যাচ্ছি আমি। তবে আমি কিন্তু মাঝে মধ্যে আসবো। মাঝে মধ্যে আসবো বলে দিলাম। কিরে পূজা, আজকে তোকে এমন কেন দেখাচ্ছে? কিছু হয়েছে নাকি? বাড়ির জন্য মন খারাপ করছে নাকি মায়ের জন্য খারাপ লাগছে? কোনটা? কোনোটাই নয় দিদি, আমার খুব ভয় লাগছে। কেন রে, ভয় লাগবে কিসের জন্যে? আমরা আসি তো বোকা। তোমরা যখন কাজে চলে যাও তখন তো একা একা থাকি আমি। আমার বড্ড ভয় লাগে। কেন ভয় লাগবে কেন রে? কি হয়েছে? তোমরা তো জানো না, এখানে প্রতিদিন বাবলু এসে আমাকে জ্বালাতন করে। বাবলু জ্বালাতন করে মানে? কতদিন ধরে চলছে এসব? আমরা প্রথম দিন যেদিন এখানে এসেছিলাম, বাবলু সেদিন থেকেই আমাকে জ্বালাতন করে। তাহলে তুই আমাদের জানাসনি কেন এখনো? এমনিতেই তোমরা কাজের চিন্তায় শেষ হয়ে যাচ্ছ, আর এখন যদি তোমাদের মাথায় আরো চিন্তা ঢোকায় তাহলে সমস্যা হবে না? সমস্যা হবে মানে? আমাদের কাছে কাজ আগে না তুই আগে? এই যে তুই আমাদের থেকে এটা লুকিয়ে গেছিস, এখন যদি কিছু একটা হয়ে যেত তারপর তারপর কি হতো? আমি বুঝতে পারিনি দিদি, আমি অন্যভাবে ভেবেছিলাম। থাক, ওকে আর বকাবকি করিস না, ছোট তো, অতটা বুঝতে পারেনি। কিন্তু ওই বাবলুকে আমি ছাড়বো না, ওই বাবলুকে আমি দেখে নেব। হ্যাঁ, আর একটাবার আসুক না এখানে, ওর পা কেটে রেখে দেব আমি। তুই কোনো চিন্তা করিস না পূজা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওই বাবলুকে আমরা উচিত শিক্ষা দেব। ঠিক আছে দিদি। এই যে জানেমান, তোমার জন্য আজকে দেখো আবার আমি চলে এসেছি। তুমি খুশি হওনি? বলো বলো বলো।
আপনি আবার এখানে এসেছেন? আমি আপনাকে বারবার এখানে আসতে বারণ করেছি, আমার কথা শুনছেন না কেন আপনি? কারণ তোমাকে না দেখলে আমার দিনটা তেমন ভালো যায় না গো। আজকে যখন আমাকে দেখে ফেলেছেন, আজকের দিন আশা করছি আপনার খুব ভালো যাবে। হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো। তোমার বোনেরা কোথায় আজ কাজে গেছে? না, এখনো কাজে যায়নি, তবে এবার কাজ শুরু করবে। আরে রে 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 রে, এই তোমরা এই বাড়িতে কি করছো? এই আমাকে ছেড়ে দাও, আমাকে আর মেরো না, আর মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও। তুই কি ভেবেছিস প্রতিদিন ফাঁকা বাড়িতে আমার বোনকে তুই জ্বালাতন করবি? আজকে তোকে আমরা মেরেই ফেলবো। না 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 না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে দয়া করে ছেড়ে দাও, ছেড়ে দাও দয়া করে। তোকে তো সারা যাবে না, তোকে সারলে তুই আবার এই কাজ করবি। আমি আর কখনো এখানে আসবো না, দয়া করে আমাকে ছেড়ে দাও। দিদি, আর মেরো না তোমরা। পূজা একদম ঠিক কথা বলেছি দিদি, থাক আর মেরো না, এটাকে এখন ছেড়ে দাও। ঠিক আছে, তোদের কথার জন্য ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু পরবর্তীতে আর ছাড়বো না ওকে। এখন পালা এখান থেকে। এর প্রতিশোধ আমি নেবই নেব। কি রে বাবলু, গণপিটুনি খেয়েছিলি নাকি রে? আর বলবেন না বাবু, গণপিটুনি খেয়েছি, তবে আমার কোনো দোষ ছিল না। তোকে এভাবে কারা মেরেছে, আর কেনই বা মেরেছে? আপনি তো জানেন, গ্রামের ওই দস্যু 3 বোন গাছতলায় গিয়ে বসবাস করছে। আমি সেখানে ভালো মন্দ জিজ্ঞাসা করতে যেতেই ওরা আমাকে ইচ্ছা মতো পেটালো বাবু। তোকে শুধু শুধু এত মারলো? আপনি জানেন না ওরা কেমন। ওরা কি শুধু শুধু ঘর বাড়ি ছেড়েছে নাকি? ওদের এত বড় সাহস যে আমার লোকের গায়ে হাত দিয়েছে, ওদেরকে আমি ছাড়বো না। ওদেরকে আপনি গ্রাম ছাড়া করে দিন। আগে আমি বুড়ির কাছে বিচার দে। আমি তো ওদেরকে মারতে পারবো না, বুড়ি ওদেরকে ঠিক করবে। ঠিক আছে বাবু, আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি সেটাই করুন, তবে আমি এর বিচার চাই, বলে দিলাম। অবশ্যই আমি তোর বিচার করব, তুই চিন্তা করিস না। আমি বুড়ির সাথে কথা বলে দেখছি। আমাকে কি মারটাই না মারলো বাপু? আমি কত হাতে পায়ে ধরেছি, তবু ওরা কথা শুনলো না, কোনো কথাই শুনলো না। এই না শোনার শাস্তি যে কতটুকু ভয়ঙ্কর হতে পারে সেটা ওরা এবার টের পাবে। কি হলো কি বাবু, আপনি আবার হঠাৎ করে আমার বাড়িতে? কোনো ব্যাপার স্যাপার আছে নাকি? তোমার বাড়িতে কেন আসতে হয় সেটা তুমি বোঝো না? অবশ্যই তোমার মেয়েদের জন্য আসতে হয়। কেন, আমার মেয়েরা আবার কি করলো? তোমার মেয়েরা আমার লোকজনদের ধরে যখন খুশি তখন মারছে। এটা আবার কেমন কথা? আপনার লোকজনকে শুধু শুধু মারবে কেন? আমি তো সেই প্রশ্নের জবাব নেওয়ার জন্যই তোমার কাছে এসেছি। আপনি তো জানেনই বাবু, আমি আমার 3 মেয়েকে বের করে দিয়েছি। সেটা তো আমার দেখার বিষয় না। তোমার মেয়েদেরকে তুমি ঠিক করবে, সেটা কোথায় বসে ঠিক করবে সেটা একান্তই তোমার ব্যাপার। এখন আমি কি করতে পারি? কি আবার, তুমি তোমার মেয়েদেরকে ঠিক করো, তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ হয়ে যাবে। আমি পড়েছি আমার মেয়েদেরকে নিয়ে যন্ত্রণায়। যখন ওরা বাড়িতে ছিল তখনও আমাকে শান্তি দেয়নি, আর এখনো দিচ্ছে না। তুমি তোমার মেয়েদেরকে ঠিকঠাক ভাবে মানুষ করতে পারোনি বলেই তোমার আজকে এই অবস্থা, বুঝলে? ঠিক আছে বাবু, আপনি বাড়ি চলে যান, আমি দেখছি ব্যাপারটা। তুমি ভালো মানুষ বলে তোমাকে আমি জানাতে এসেছি, না হলে এর ব্যবস্থা আমি নিজেই করতাম। আমি বুঝতে পারছি আপনার ব্যাপারটা বাবু,
আমি এই বিষয় নিয়ে আমার মেয়েদের সাথে অবশ্যই কথা বলবো। উপযুক্ত শাস্তি দিও তোমার 3 মেয়েকে, বুঝলে? উপযুক্ত শাস্তি দিও। হ্যাঁ বাবু, আমি বুঝতে পেরেছি। এ কি মা, তুমি আমাদের বাড়িতে, তাও এতদিন পর? না এসে উপায় আছে? তোরা গ্রামের মধ্যে যা শুরু করেছিস না, তাতে তো আমি আর মুখ দেখাতে পারছি না। আমরা বাড়ি ছেড়ে চলে এসেছি, তবুও তোমার শান্তি হচ্ছে না? শান্তি হবে কিভাবে? লোকের কথা শুনতে শুনতে ক্লান্ত আমি। তুমি কখনো আমাদের বুঝতে পারোনি, সৎমা সৎমায়ের মতোই করে দেখিয়েছো। এটা তোরা বলতে পারলি? সে ছোটবেলা থেকে স্নেহ মমতা দিয়ে আমি তোদের মানুষ করেছি, তা তো এখন দেখতেই পাচ্ছি। আমার এখানে আসার কারণ হলো তোরা নাকি দেবাশিস বাবুর লোকজনকে মেরেছিস। মারবো না তো করবো কি? আমার বোনের ইজ্জতের দিকে যে হাত দেয়, আমি তার হাত কেটে রেখে দেব। মানে কি বলছিস কি তুই? দিদি ঠিক কথাই বলেছে, দেবাশিস বাবুর ওই জ্বালা আমাদের পূজার দিকে হাত বাড়িয়েছিল। এবার তুমিই বলো মা, আমাদের কি কোনো ভুল হয়েছে? এইসব কথা তো আমাকে দেবাশিস বাবু জানায়নি। তোরা একদম ঠিক কাজ করেছিস। আমরা আগেও ভুলছিলাম না মা, তোমাকে ভুল বোঝানো হয়েছিল। ঠিক আছে, অনেক হয়েছে বাড়ির বাইরে থাকা, এবার ফিরে চল তোরা। মা, আমরা যে আর ফিরে যেতে পারবো না। যে বাড়ি থেকে আমরা চলে এসেছি, সেই বাড়িতে আবার কি করে যাব? এমন করিস না মা আমার, চল না, তোদের ছাড়া বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। তুমি ফিরে যাও মা, আমাদেরকে জোর করো না, আমরা ফিরে যেতে পারবো না মা। বুড়িমা, ও বুড়িমা, কোথায় গেলে তুমি? কোনো সারা শব্দ পাচ্ছি না যে। ঘরের ভেতরে নাকি? ও বুড়িমা, তুমি এই অবেলায় শুয়ে আছো কেন? কি হয়েছে তোমার? শরীরটা তেমন ভালো নেই রে। কেন, তুমি অসুস্থ নাকি? কেমন লাগছে তোমার শরীর এখন, বলো? একদম ভালো নেই। তুই আমার একটা উপকার করে দিবি বাপ? অবশ্যই অবশ্যই, তুমি বলো কি উপকার করতে হবে? আমার হাতে হয়তো এখন আর বেশি সময় নেই রে, তুই আমার 3 মেয়েকে একটু খবর দিতে পারবি? হ্যাঁ, তা অবশ্যই পারবো, কিন্তু তোমার মেয়েরাই বা কেমন? তোমাকে একা ফেলে চলে গেল? ওরা যায়নি রে, ওরা যেতে বাধ্য হয়েছে। কেন বুড়িমা, তুমি এমনটা কেন করতে গেলে? তুমি তো এমন নও। কি করব বল, ওদের নামে শুধু বিচার আসে, আর আমিও সইতে পারছিলাম না। নিশ্চয়ই ওই দেবাশিস বাবু বিচার দিয়েছে, তুমি তার কথা বিশ্বাস করো? তাকে বাবলু যা বোঝায় তিনি তাই বোঝে। সেটা তো এখন বুঝতে পারছি, কিন্তু বুঝতে যে অনেকটা দেরি হয়ে গেল। তুমি কোনো চিন্তা করো না বুড়িমা, আমি এখনই তোমার মেয়েদেরকে খবর দিতে যাচ্ছি। তোকে অনেক ধন্যবাদ। তোমরা এখানে এখনো দাঁড়িয়ে আছো? ওদিকে তোমাদের মা ভীষণ অসুস্থ। কেন, আমাদের মায়ের আবার কি হলো? তোমার মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তোমাদের এখনই যেতে বলেছে। এটা আবার মিথ্যে কথা নয় তো? এটা হয়তো আমাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য মায়ের একটা চাল। না না, তোমরা বিশ্বাস করো, তোমাদের মায়ের অবস্থা তেমন ভালো নয়, তোমাদের এখনই যেতে হবে। ও দিদি, এখন কি করবে? মা নাকি সত্যি অসুস্থ। কি করব সেটাই তো বুঝতে পারছি না। ওই বাড়ি থেকে তো বেরিয়ে এসেছি আমরা। তোমরা নিজেদের মধ্যে এত রাগ যে এখন আর পুষে রেখো না। দাদা একদম ঠিক বলেছে, এখন রাগ জেদ করার সময় নয়। ও দিদি চলো না, আমার মায়ের জন্য খুব মন খারাপ লাগছে। যেতে তো আমারও ইচ্ছে করছে রে, কিন্তু আর কোনো কিন্তু নয় দিদি।
যদি আমাদের এখানেই থাকার হয় তাহলে আমরা আবার ফিরে আসব। ঠিক আছে, এত করে যখন বলছিস চল তাহলে একবার গিয়ে মাকে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি চলো, আর দেরি করা ঠিক হবে না। তোমাদের মায়ের অবস্থা তেমন ভালো নয়। দিদি তাড়াতাড়ি চলো, মায়ের জন্য আমার মন খারাপ লাগছে খুব। হ্যাঁ রে হ্যাঁ, চল, আর দেরি করা ঠিক হবে না, এখনই রওনা দেব আমরা। মা, ও মা, কি হয়েছে তোমার? তুমি এইভাবে শুয়ে আছো কেন মা? মা ওঠো। তোরা এসেছিস? তোদেরকে এত করে মারার পরও তোরা আমাকে দেখতে এসেছিস? কি করব মা, জ্ঞান হবার পর থেকে তোমাকেই তো মা বলে জেনেছি। হ্যাঁ মা, সেই ছোটবেলা থেকেই তুমি আমাদের বড় করেছো, কখনো বুঝতে দাওনি তুমি আমাদের সৎ মা। তোরা আমাকে ক্ষমা করে দে, মানুষের কথা শুনে তোদেরকে মারা আমার একদম ঠিক হয়নি। ওসব কথা এখন বাদ দাও না মা, তুমি আমাদের মা, তুমি তো অবশ্যই আমাদের শাসন করবে। হ্যাঁ, সেটা অবশ্যই আমি পারি, কিন্তু বিনা কারণে তোদের শাসন আমি কেন করব? তুমি তো আর ইচ্ছে করে করনি মা, তোমাকে তো ভুল বোঝানো হয়েছিল, সেজন্যই তো তুমি করেছো। তবু তোরা আমাকে ক্ষমা করে দে, আমি আর কখনো এমন কাজ করব না। আমরা তো তোমাকে সে কবেই ক্ষমা করে দিয়েছি মা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমার মনে হয় না আমি আর সুস্থ হতে পারবো। তুমি অবশ্যই সুস্থ হবে মা, আমরা তোমাকে সুস্থ করে তুলবো, আমরা রাত দিন তোমার সেবা করব। হ্যাঁ মা, যেমনটা তুমি আমাদের সেবা করতে ছোটবেলায়, ঠিক তেমনটা। তোরা কত ভালো, আর আমি তোদের কত ভুল বুঝেছিলাম, আমায় তোরা ক্ষমা করে দে, না হলে যে আমি মরেও শান্তি পাবো না। বললাম তো মা, বাদ দাও না এসব কথা, এখন এসব কথা বলার সময় নয় মা। হ্যাঁ মা, তুমি একদম চুপচাপ শুয়ে থাকো, বাকিটা আমরা দেখছি। দেবাশিস বাবু, আপনি আমার বাড়িতে? আমার মেয়েরা কি এবারও কিছু করেছে নাকি? আরে না 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 না, তেমন কিছু নয়, আমি এসেছি তোমাদের কাছে ক্ষমা চাইতে। কেন দেবাশিস বাবু? আমি সবটাই গ্রামবাসীর মুখে শুনেছি, বাবলু আমাকে উল্টাপাল্টা বুঝিয়েছিল। সেইটা তো আমরা জানি, সেইটা আমরা অনেক আগেই বুঝতে পেরেছি। তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে। আরে না 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 বাবু, এসব কি বলছেন? আপনি এত বড় মানুষ হয়ে আমাদের কাছে ক্ষমা চাইছেন? ভুল অথবা অন্যায় হলে তো ক্ষমা চাইতেই হবে। আমাদের জন্য এই 3টা মেয়েকে বাড়ি ছাড়তে হলো। ওসব কিছু না, ওসব আমরা অনেক আগেই ভুলে গেছি। হ্যাঁ, আমরা ওসব ভুলে গেছি, আপনি শুধু এই বাবলুর দিকে একটু নজর রাখবেন। তোমরা কোনো চিন্তা করো না, আমি বাবলুর উচিত শাস্তির ব্যবস্থা করব। ওই বাবলু আমাদের ছোট বোনের দিকে খারাপ নজর দিয়েছে। আমি ওর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি, তোমরা কোনো চিন্তা করো না। ধন্যবাদ আপনাকে বাবু, আপনি অনেক বড় চিন্তা থেকে বাঁচিয়েছেন আমাদের। তোমরাও আমাকে ক্ষমা করে দিও, তাহলে আমি একটু শান্তি পাবো। ঠিক আছে বাবু। তাহলে আমি এখন আসি, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল আমার। কিন্তু দিদি, আমাদের সেই গাছতলার সংসার, সেই সংসারের কি হবে? কি আর হবে, মাঝে মধ্যে সেই সংসারে মাকে নিয়ে গিয়ে থাকবো। না না, ওখানে আর কখনোই যাব না,
আমার ওখানে একদম মন টিকে না, আমার বড্ড ভয় লাগে। পাগলি একটা,